আসসালামু আলাইকুম। আচ্ছা, আশা করছি আমাকে শুনতে পাচ্ছ। ওকে, দেখো আমরা পড়ছিলাম ইলিয়াড। ইলিয়াড নিয়ে গত 2 দিনে আমরা পার্ট 1 পার্ট 2 করেছি। ইলিয়াড অনেক বড়। আজকে আমরা পড়বো এটার সামারিটা, এবং সামারিটা পড়ে আমরা ইলিয়াডটা শেষ করে দেব। আর তোমরা আজকে পরীক্ষা দিয়েছো? কয়জন দিয়েছো? একজন, দুইজন, তিনজন? অনলি তিনজন? ওকে। আচ্ছা, তিনজন পরীক্ষা দিয়েছো। আমরা চলো ইলিয়াডটা শেষ করি আগে, তারপরে কথা বলবো। এমনি শুনতে পাচ্ছ তো না? 2-1 জন হাই হ্যালো করো তো। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। ওকে, এবার আসো। আমরা আমরা প্রথম দিনে এই যে এইটুকু পড়েছিলাম, এর উপর পর্যন্ত। গতদিন আমরা শুধুমাত্র ক্যারেক্টার গুলো নিয়ে পড়েছি, অনেকগুলি ক্যারেক্টার, এবং তার ভেতরেও থেকেও বেছে বেছে গুরুত্বপূর্ণ যে ক্যারেক্টার গুলি, সেগুলো নিয়ে আমরা পড়েছি। আজকে আমরা এখান থেকে পড়বো, এবং এটা খুব একটা বেশি বড়ও না। আমরা এই কি নোট সহ আমরা পুরোটা পড়বো তো, তাহলে আমরা মোটামুটি হয়ে যাবে আমাদের আজকে। তো দেখো আমরা পড়ি। যারা নতুন আছো, বা আগের 2টা ভিডিও বা 2টা ক্লাস করোনি, তারা এটা বুঝতে একটু সমস্যা হবে। ওইটা একটু ক্লাস 2টা করে নিও, তারপরে এটা আবার আরেকবার দেখো, তাহলে দেখবা যে ইজি হয়ে যাচ্ছে। দেখো, দ্য ইলিয়াড রিকাউন্টস এ ব্রিফ বাট ক্রুশাল পিরিয়ড অফ দ্য ট্রোজান ওয়ার। ইলিয়াড মূলত রিকাউন্ট করতেছে, যেন স্মৃতিচারণ যেন করতেছে, বা পুনরায় বর্ণনা করতেছে যেন একটা সংক্ষিপ্ত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টাইম, এই ট্রোজান ওয়ারের। ট্রোজান যে যুদ্ধটা, সেটার একটা খুবই গুরুত্বপূর্ণ বাট অল্প সময়ের বর্ণনা দেওয়া হচ্ছে এখানে। এ কনফ্লিক্ট বিটুইন দ্য সিটি অফ ট্রয় অ্যান্ড দ্য অ্যালাইজ এগেনস্ট দ্য কনফেডারেশন অফ গ্রিক সিটিজ, কালেকটিভলি নোন অ্যাজ দ্য আকায়ান্স। বলা হচ্ছে যে আহ, এই কনফ্লিক্টটা কাদের ভেতরে, এই যুদ্ধটা কাদের ভেতরে? একটা হচ্ছে সিটি অফ ট্রয়, ট্রয় যে নগরী, সেই নগরীর ভেতরে। আর হচ্ছে আরেকটা গ্রিক ফেডারেশন অফ গ্রিক সিটিজ, অর্থাৎ গ্রিক যে আহ, দেশ, সেই দেশের অনেকগুলি ফেডারেশন ছিল, অনেকগুলি প্রদেশ ছিল সেই সময়টাতে। সে অনেকগুলি প্রদেশ মিলে একসঙ্গে একটা মিত্র বাহিনী গঠন করে, এবং কালেকটিভলি তারা এই আকায়ান্স নামে হচ্ছে পরিচিত ছিল, এবং এরা সবাই মিলে এই গ্রিক নগরীতে আক্রমণ করে আর কি। এটা ওই যে অনেকটা ইউএসএ আছে না? ইউএসএ তে কি কালেকটিভলি আলাদা আলাদা প্রত্যেকটা অঙ্গরাজ্য স্বাধীন। আবার আমরা যদি এখানে ইন্ডিয়ার কথাই বলি, প্রত্যেকটা অঙ্গরাজ্যের আলাদা আলাদা সরকার ব্যবস্থা, আলাদা আলাদা সবকিছু, বা আলাদা আলাদা রাজ্য, আলাদা আলাদা। এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাইতে গেলেও অনেক সময় নিষেধাজ্ঞা পড়তে হয় মানুষের ক্ষেত্রে। আর কিন্তু তারা আবার একত্রে ইন্ডিয়া, বা একত্রে ইউএসএ। তো এইরকম আর কি ব্যবস্থা ছিল তখন এই গ্রিকের ক্ষেত্রেও। যেমন ওখানে ছিল থিপস নগরী, এথেন্স ছিল, তারপরে যেমন স্পার্টা, অলিম্পিক, অলিম্পিক কি জায়গার নাম ছিল? যাই হোক, এগুলো ছিল হচ্ছে তোমার সব এক একটা প্রদেশের নাম ওদের। The conflict began when Paris, the son of Troy's king Priam, seized a willing Helen, the most beautiful woman in the world, from the Achaeans king Menelaus. বলা হচ্ছে কনফ্লিক্টটা শুরু হয় যখন প্যারিস, যে কিনা এই ট্রয় নগরীর যে রাজা প্রায়াম, তার ছেলে, সে হচ্ছে হেলেন ইচ্ছাকৃতভাবে আর কি আসে আর কি। তো বলা হচ্ছে হেলেনকে নিয়ে চলে আসে, সিজ করে, আটক করে বা অপহরণ করে নিয়ে আসে। হেলেন হচ্ছে যে তৎকালীন সময়ের ওয়ার্ল্ডের সবচেয়ে বিউটিফুল উইমেন, এবং তাকে নিয়ে আসে এই তার যে হাজবেন্ড, ওই সময়ের আকায়ান কিং বা স্পার্টার যে কিং মেনেলাউস, সে মেনেলাউসের কাছ থেকে। The Achaeans raised a massive
army and sailed to Troy, bent on winning Helen back by forces, by force. আকায়ানরা তারা কি করলো, তারা একটা মানে ম্যাসিভ একটা অনেক বড় একটা সেনাবাহিনীর দল নিল বা দল তৈরি করলো বা গঠন করলো, এবং তারা ট্রয় নগরীর দিকে সেইল করলো, মানে শিপ বা নৌকা বা জাহাজ দ্বারা তারা আসতে শুরু করলো বেন্টন উইনিং, এবং তারা এইখানে এই হেলেনকে শক্তির মাধ্যমে জয় করে নিয়ে আসতে তারা চাইলো। As the story begins, the war is in its ninth year. স্টোরিটা যখন শুরু হচ্ছে তখন এই যুদ্ধটা 9 বছরে পৌঁছে গেছে। মানে আমরা জানি যে 10 বছরের যুদ্ধ, ওই যে তোমরা ফার্স্ট ইয়ারে ইউলিসিস পড়েছিলা মনে আছে? ওই ইউলিসিসে কি, ইউলিসিস 10 বছর যুদ্ধ করেছে, 10 বছর ধরে আসছে, আবার 10 বছর ধরে যাচ্ছে, এরকম কাহিনী আমরা শুনেছিলাম না? তো এই সেই 10 বছরের নবম বছরে মানে ফাইনাল ইয়ারে এসে পৌঁছাইছে। The Achaeans have recently sacked the nearby city, taking several beautiful women captive along with a lot of treasure. বলা হচ্ছে আকায়ান যে যারা ছিল তারা রিসেন্টলি পাশের একটা শহরকে তারা স্যাক করেছে, সেখানে সেখানে আসলে তারা রেইড দিয়েছে বা হানা দিয়েছে, এবং সেই সেই শহরটাকে পরাজিত করে, বা বলতে স্যাক বলতে বরখাস্তও বলা হয়, তো এখানে বরখাস্ত ঠিক না, এখানে হচ্ছে পরাজিত করা, একটা পরাজিত করে বা পর্যুদস্ত করে তারা কি করলো, ওখান থেকে কিছু সুন্দরী মহিলাকে তারা নিয়ে আসলো বন্দি করে, এবং অনেক সম্পদ তারা নিয়ে আসলো। Chrysis, a priest of Apollo from the sacked city, approaches the Achaean camp and asks Agamemnon, the leader of the Achaeans, to release his daughter, who is one of the captives from slavery. বলা হচ্ছে ক্রাইসিস। এখানে দেখো এদের বাবা বাপ বেটির মানে বাপ মেয়ের কিন্তু একই নাম, মানে একটু জাস্ট খালি শুধু বানানটা আলাদা আলাদা। এই যে মানে যে ওপরে আমরা বলেছি একটা, তোমরা একটু খেয়াল রাখো এটা, কই গেল, এই যে ক্রাইসিস, ডটার অফ ক্রাইসিস, মানে একই রকম। আমরা ক্রাইসিস বা মানে এই বানান দুইটা প্রায় কাছাকাছি, তো এটা একটু মনে রাখো আর কি। তো এইটা যেটাতে আই নাই সেটা হচ্ছে মেয়ে, সেটা হচ্ছে বাবা, আর যেটাতে আই আছে সেটা হচ্ছে মেয়ে। তো আমরা যদি এখানে আবার চলে যাই তাহলে দেখবো যে এখানে মেয়ের কথা বলতে, বাবার কথা বলতেছে, যে ক্রাইসিস, এ প্রিস্ট অফ অ্যাপোলো, সে হচ্ছে অ্যাপোলোর প্রিস্ট। অ্যাপোলোকে ওপরে জানতে পারবা। তো অ্যাপোলোর প্রিস্ট সে, অ্যাপোলো হচ্ছে একটা গড, গডের প্রিস্ট। সে মূলত এই স্যাক্ট সিটি থেকে, ওই যে যে সিটিটা তারা ধ্বংস করে মেয়েদেরকে তুলে নিয়ে আসে, সেই সিটি থেকে আসে সে, এবং সে এসে এই গ্রিকদের যে ক্যাম্প সেই ক্যাম্পে যায়, এবং সেখানে গিয়ে অ্যাগামেমননের কাছে যায়, এবং সেখানে অ্যাগামেমনন হচ্ছে যে এই গ্রিকদের লিডার, এবং তাকে গিয়ে বলে যে তুমি আমার মেয়েটাকে ছেড়ে দাও, বন্দি দশা থেকে ছেড়ে দাও, এবং তাকে দিয়ে স্ল্যাভারি করিও না, দাসী দাসী বানিও না তাকে। অ্যাগামেমনন রিফিউজেস, কিন্তু অ্যাগামেমনন এটা অস্বীকার করে। ক্রাইসিস প্রেইজ টু অ্যাপোলো টু পানিশ দ্য অ্যাকায়ান্স, এবং এটার পরে ক্রাইসিস অর্থাৎ হচ্ছে ওই মেয়েটার বাবা আর কি, ক্রাইসিস এই যে এই প্রিস্ট, সে অ্যাপোলোর কাছে সে প্রার্থনা করে টু পানিশ দ্য আকায়ান্স, অর্থাৎ এই গ্রিক যে বাহিনীটা ছিল তাদেরকে শাস্তি দেওয়ার জন্য অ্যাপোলোর কাছে প্রার্থনা করে। অ্যান্ড অ্যাপোলো রেইনস ডাউন এ প্লেগ অন দ্য আকায়ান আর্মি, এবং অ্যাপোলো তখন কি করে, একটা প্লেগ রোগ ছড়িয়ে দেয় আকায়ান আর্মিদের উপরে। আচ্ছা, প্লেগ রোগ হলে, আমরা তো প্লেগ প্লেগ করি, প্লেগ রোগ হলে আসলে কি হয় এটা কি তোমরা জানো? Disease that affects human and other, রোগের মতো কিছু একটা, কুষ্ঠ রোগের মতো সারা শরীরে পচন ধরে যায়, বা এটা একটা ছোঁয়াচের মতো প্লেগ। হ্যাঁ ওটাই বলতেছে যে প্লেগ ডিজিজ দ্যাট অ্যাফেক্টস হিউম্যান অ্যান্ড আদার অ্যানিমেলস, আদার ম্যামালস আর কি, মানে অন্যান্য এলিমেন্ট গুলো তো অ্যানিমেল গুলোকেও। ইট ইজ কজড বাই দ্য ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার কারণে এটা ঘটে। তারপরে এই যে আরো সব বিভিন্ন, হিউম্যান ইউজুয়ালি গেটস প্লেগড আফটার বিং বিটেন বাই এ রডেন্ট ফ্লি, মানে এক ধরনের মাছি
দ্যাট ক্যারিং দ্য প্লেগ ব্যাকটেরিয়া কে নিয়ে যায়। এবং আমরা যদি এখানে দেখি যে প্লেগের রেজাল্ট গুলো দেখি, এই যে এটা হচ্ছে ওই ওই মাছির মতো আর কি, সে কামড়া, এই যে পচন ধরতেছে, তাই না, এই যে পচন গুলো ধরতেছে, এই যে কি অবস্থা। আগেকার যুগে এটা হতো, চিন্তা করছো? ওই যে আমরা যখন হিস্ট্রিতে পড়েছি না, 1400 সালে একটা এপিডেমিক, ওই প্যান্ডেমিক একটা ছড়িয়ে পড়েছিল, যে সময়টাতে বলা হতো আহ ওই যে জেফ্রি চসারের সময়টাতে, ব্ল্যাক ডেথ। ব্ল্যাক ডেথ। হ্যাঁ, ওই ব্ল্যাক ডেথটা হচ্ছিল এই প্লেগের কারণে। এবং এই প্লেগটা হলে দেখো কি একটা অবস্থা। এবং ওই সময় ডাক্তাররা দেখো এই মাস্ক পরে তারা ডাক্তারি করতো, মানে তাদের একটা ধারণা ছিল এটা করলে ওই প্লেগ রোগটা ভয় পাবে। এবং ওই সময় দেখো প্লেগ রোগ কত জায়গায় হতো, কি একটা অবস্থা এই যে সব। যাই হোক, এবার চলো আমরা আবার ফিরে যাই। তো তখন অ্যাপোলো কি করলো, তাদের উপর একটা প্লেগ রোগ ছড়িয়ে দিল। দ্য প্লেগ র্যাভেজেস দ্য আকায়ান আর্মি। এই যে গ্রিক আর্মি, তাদের উপর একটা ধ্বংসযজ্ঞ চালাইলো একেবারে। ডেসপারেট ফর অ্যান অ্যান্সার, দ্য আকায়ান্স আস্ক দ্য প্রফেট ক্যালকাস অ্যাবাউট দ্য প্লেগস কজ। এবার মানে আকায়ানরা বা গ্রিক আর্মির যারা রয়েছে তারা একেবারে মানে অস্থির হয়ে পড়েছে যে কেন এটা হচ্ছে। এবং তারা কি করলো, ক্যালকাস নামক একজন প্রফেটকে তারা কল করলো, যে প্লেগের কারণটা কি। ক্যালকাস ইনস্ট্রাক্টস অ্যাগামেমনন টু গিভ ব্যাক ক্রাইসিস ডটার। ক্যালকাস সে অ্যাগামেমননকে বললো যে তুমি ক্রাইসিসের যে ডটার রয়েছে তাকে ফেরত দাও। অ্যাগামেমনন অ্যাগ্রিস রিলাক্টেন্টলি। অ্যাগামেমনন এটা হচ্ছে অনিচ্ছা সত্ত্বেও সে এটাতে অ্যাগ্রি করলো, বাট ডিমান্ডস দ্যাট হি বি গিভেন ব্রেসিস, দ্য ক্যাপটিভ গার্ল গিভেন টু দ্য ওয়ারিয়র একিলিস অ্যাজ কম্পেনসেশন। বলা হচ্ছে যে ঠিক আছে, আমি ওকে দিতে পারি, ক্রাইসিসের ডটারকে দিতে পারি, বাট আমাকে ব্রেসিসকে তাহলে দিতে হবে। ব্রেসিস, ব্রেসিস আবার কে? ব্রেসিস আরেকটা মহিলা যাকে মূলত ওই নিয়ে এসে একিলিসের কাছে দেওয়া হয়েছে। এবং একিলিস ওইটা মানে একিলিসের সে কাছে রয়েছে, এবং সে তাকে চেয়ে বসে। একিলিস ইজ enraged বাই অ্যাগামেমননস ডিমান্ড, এবং এতে করে একিলিস প্রচন্ড ক্ষেপে যায় and refuses to fight for অ্যাগামেমনন any longer। এবং সে আর এই যুদ্ধে অ্যাগামেমননের লিডারশিপে সে আর যুদ্ধ করতে চায় না। সে রিফিউজ করে যে আমি ঠিক আছে, আমি যুদ্ধে যাব না। স্যার ফন্টগুলো একটু বড় করে দিবেন। ফন্ট এর চাইতে বড়? এর চাইতে বড় এরকম বুঝতে পারবা? হ্যাঁ স্যার। আচ্ছা, বড় করলে আমাকে একটু পিছিয়ে বসতে হবে, দাঁড়াও। মানে আমার সামনে মনিটরটা একটু বড় হয়ে গেছে। কম্পিউটার করলে সমস্যা হয় না, কিন্তু ফোনে একটু দেখায়। আচ্ছা, ঠিক আছে, ওকে দেখো। আচ্ছা, এখানে সে অস্বীকার করে যে ঠিক আছে, তাহলে আমি আর যুদ্ধ করব না, তুমি আমার আহ, মানে আমি যাকে ভাগে পেয়েছি তাকে তুমি নিয়ে নিবা, আমি আর যুদ্ধই করব না। একিলিস দ্য গ্রেটেস্ট অফ দ্য আকায়ান ফাইটার ডিজায়ার্স রেভেঞ্জ অন অ্যাগামেমনন। এবার এই একিলিস, যে কিনা গ্রিকদের মধ্যে সবচেয়ে গ্রেটেস্ট ফাইটার, সে এবার ইচ্ছা পোষণ করলো যে আমি অ্যাগামেমননের উপর প্রতিশোধ নিব। হি কলস টু হিজ মাদার থেটিস, an immortal sea nymph, and ask her to besex uh, beseech Zeus to turn the tide of the war against the Achaeans। সে হচ্ছে তার মা, মানে সে প্রতিশোধ নিতে চায়, এবং এই জন্য সে তার মা থেটিস, তাকে সে কল করে। এবং এই কল বলতে আসলে প্রার্থনা করা। হুম। এবং সেই থেটিস হচ্ছে একজন সি নিম্ফ। সি নিম্ফ হচ্ছে তোমার আহ মানে সমুদ্রের দেবী আর কি বলতে পারো। তো তাকে সে কল করে এবং সে বলে তার কাছে এই মিনতি করে আর কি, মিনতি করে বলে যে জিউসকে বলো সে যেন এই যুদ্ধের যে টাইড, এটা যেন আকায়ানদের বা গ্রিকদের এগেনস্টে প্রবাহিত করে।
Since Achilles is fated to die a glorious death in battle, an Achaean collapse will help give Achilles glory, allowing him to come to their aid. আচ্ছা, যেহেতু একিলিস ইজ ফেটেড টু ডাই এ গ্লোরিয়াস ডেথ ইন ব্যাটেল, যেহেতু একিলিসের ভাগ্যে রয়েছে যে সে এই যুদ্ধ করতে করতে একটা গৌরবান্বিত একটা মৃত্যু আসবে তার, বা গৌরবোজ্জ্বল ভাবে সে মারা যাবে। অ্যান্ড অ্যাকায়ান কলাপস উইল হেল্প গিভ একিলিস গ্লোরি, এবং আকায়ান যারা রয়েছে তারা যখন কলাপস করবে, তখনই কেবল তো গ্রিকরা যদি যুদ্ধ করতে করতে হেরে যেতে লাগে, তখনই তো হচ্ছে আমাদের একিলিস যুদ্ধে জয়েন করবে, তাছাড়া তো সে জয়েন করতেছে না, তাহলে তো তার মৃত্যুটা ওই রকমটা হবে না। এই জন্য কি করা হয়, অ্যালাউইং হিম টু কাম টু দেয়ার এইড। সুতরাং তখন এই যদি একায়ানরা যদি তোমার কলাপস করতে থাকে, তখনই কেবল হচ্ছে আমাদের একিলিস সে তাদেরকে হেল্প করতে যাবে। সুতরাং জিউস অ্যাসেন্টস দা থেটিস রিকোয়েস্ট, এবং থেটিস যেহেতু একিলিসের মা, সেহেতু আহ, সে হচ্ছে জিউসকে যখন বলে, মিনতি করে, তখন জিউস এটাকে অ্যাকসেপ্ট করে নেয় আর কি। মানে ব্যাপারটা এরকম যে এই যুদ্ধে যদি একিলিস জয়েন না করে, তাহলে তো একিলিসের যে গৌরবান্বিত যে মৃত্যু, সেটা তো হবে না, প্যারিসের হাতে তো মৃত্যুটা হচ্ছে না। তো একিলিসকে জয়েন করাতে হবে। তো একিলিসকে জয়েন কিভাবে করাতে হবে? এই যুদ্ধটাতে এই গ্রিক বাহিনীকে পর্যুদস্ত করাইতে হবে, তাহলে একটা সময় একিলিস সে এই গ্রিক বাহিনীকে হেল্প করার জন্য সে যুদ্ধে অংশগ্রহণ করবে, এবং আলটিমেটলি সে মারা যাবে। সো এইটা করার জন্যই জিউস তখন এইটাতে মেনে নেয় যে আচ্ছা ঠিক আছে, এটা করা হোক আর কি। অন দ্য ব্যাটলফিল্ড প্যারিস অ্যান্ড মেনেলাউস অ্যাগ্রি টু ডুয়েল টু এন্ড দ্য ওয়ার। যুদ্ধের ক্ষেত্রে এসে প্যারিস এবং মেনেলাউস, মানে যুদ্ধ 10 বছর ধরে যুদ্ধ চলতেছে, এই পর্যায়ে এসে প্যারিস এবং মেনেলাউস তারা দুইজন ইয়ে করে যে ঠিক আছে, সবাই মিলে এরকম যুদ্ধ না করে আমরা দুইজন মল্লযুদ্ধ করি, যেহেতু হেলেনকে নিয়ে কাণ্ডটা, এবং হেলেন মেনেলাউসেরও ওয়াইফ আবার প্যারিসের ওয়াইফ। তো আমরা দুইজন মারামারি করি, যে জিতবে সে হেলেনকে পাবে, এবং এই যুদ্ধে তারাই জয়ী হবে। তো এই একটা মল্লযুদ্ধ তারা ডুয়েল করার জন্য আসলে তারা ব্যাটেল ফিল্ডে মানে এগ্রি করে আর কি। মেনেলাউস দা ভিক্টোরিয়াস, বাট দ্য ট্রোজানস ব্রেক দ্য এগ্রিমেন্ট শর্ন দা বিফোর হ্যান্ড। আচ্ছা, বলা হচ্ছে মেনেলাউস এখানে জিতে যায়। হ্যাঁ, এখানে মেনেলাউস জিতে যায়, কিন্তু ট্রোজানরা কি করে, এই এগ্রিমেন্টটা তারা ইয়ে করে, ভঙ্গ করে, এবং তারা হচ্ছে যুদ্ধ যুদ্ধ লাগিয়ে দেয়, যুদ্ধ বাঁধিয়ে দেয়। The armies plunge into a battle that lasts several days. আচ্ছা, এই প্লান্স মানেটা কি? প্লান্স মানে তো মনে হয় ডুবিয়ে দেয়া কিছু একটা, নিমজ্জন করা, ঝাঁপ দেয়া, ডুবানো। আচ্ছা, দ্য আর্মিস প্লান্স ইনটু এ ব্যাটেল, মানে তারা একেবারে যুদ্ধে নিমজ্জিত হয়ে পড়ে, দ্যাট লাস্ট সেভারেল ডেজ, এবং যে যুদ্ধটা কয়েকদিন মূলত চলতে থাকে, কয়েকদিন ধরে চলে এই যুদ্ধটা, মানে একটা সময় গিয়ে তারা ওই প্রচন্ড যুদ্ধ করতেছে। ইন দ্য ফাইটিং, এই যুদ্ধে মেনি সোলজার্স ডিস্টিংগুইশ দেমসেলফ, অনেক সোলজার এখান থেকে আলাদা হয়ে যায়, ইনক্লুডিং দ্য আকায়ান্স ডায়োমিডিস অ্যান্ড প্রায়ামস সান হেক্টর। মানে এই যুদ্ধে অনেকেই মারা যায় আর কি। বিশেষ করে গ্রিকদের ডায়োমিডিস নামে একজন বীর, সে মারা যায়। তারপরে প্রায়ামের ছেলে হেক্টর, সেও মারা যায় এই যুদ্ধে। দ্য টাইড অফ ব্যাটেল টার্ন সেভারাল টাইমস, বাট দ্য ট্রোজান ফোর্সেস আন্ডার হেক্টর eventually pushed the Achaeans back to the fortifications they have built around their ship. আচ্ছা, বলতেছে এই যে যুদ্ধের যে জোয়ারটা, সেই জোয়ারটা এক একবার এক এক দিকে যায়, কিন্তু ট্রোজান ফোর্সরা একটা পর্যায়ে এমন করে হেক্টরের নেতৃত্বে, তারা এই গ্রিক বাহিনীকে তাদের যে দুর্গ, তাদের যে ক্যাম্প, তারা যে তাদের শিপকে ঘিরে যে দুর্গটা বানিয়েছে, সেইখানে তাদেরকে ফেরত যেতে বাধ্য করে। মানে হেক্টরের নেতৃত্বে তারাই যেন তোমার জিতে যায় আর কি। আচ্ছা, এখানে ডিস্টিংগুইশ বলতে তারা একটু আলাদা ভাবে তাদের জাত চেনাতে থাকে। হ্যাঁ, এখানে যে তারা মারা যায় তা না।
এখানে আকায়ানদের ক্ষেত্রে ডায়োমেডিস, তারপরে প্রায়ামের ছেলে হেক্টর, এরা একটু আলাদাভাবে নজর কাড়ে আর কি যুদ্ধের ময়দানে। প্রচন্ড যুদ্ধ করতেছে তারা। এবং এই হেক্টরের নেতৃত্বে এই ট্রয় নগরীর যে যোদ্ধারা, তারা কি করে, এই গ্রিকদেরকে একেবারে কোণঠাসা করে ফেলে, এবং তারা হচ্ছে গিয়ে পালিয়ে যায় বলতে পারো, তারা ব্যাক করে তাদের যে ক্যাম্প, সে ক্যাম্পে। মিনহুয়াইল, ইতোমধ্যে এ সারোগেট কনফ্লিক্ট ইজ বিং ওয়েজড বিটুইন দ্য গডস অন বিহাফ অফ দ্য ট্রোজান অ্যান্ড আকায়ান্স। বলা হচ্ছে এর ভেতরে যেটা হয় যে গড এবং গডেসরা তারাও এই যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ে। মানে হচ্ছে যে আহ, এখানে আমরা ওই যে গতদিনই বলেছি যে এক একটা আহ, যুদ্ধের ভেতরে, মানে এই দুই পক্ষের ভেতরে এক একজন এক একজনকে সাপোর্ট করতে থাকে, মানে গড এবং গডেসরা, এবং এতে করে তারা হচ্ছে যুদ্ধে জড়িয়ে পড়ে। ওকে। অ্যাথেনা, হেরা অ্যান্ড পজিডন সাপোর্টস দ্য আকায়ান্স ফোর্সেস। অ্যাথেনা, হেরা এবং পজিডন, এরা মূলত যে গ্রিক যে ফোর্স রয়েছে তাদেরকে সাপোর্ট করে। হোয়াইল অ্যাপোলো, আফ্রোদিতি অ্যান্ড এরিস সাপোর্ট দ্য ট্রোজানস। এবং এক্ষেত্রে অ্যাপোলো, আফ্রোদিতি এবং এরিস তারা ট্রোজানদেরকে সাপোর্ট করে। As the battle rages on, the gods give strength and inspiration to their respective champions. যখন যুদ্ধটা চলতেছে প্রচন্ড আকারে, তখন গডরা কি করে, তারা তাদের যে চ্যাম্পিয়নরা, বিশেষ করে ধরো তাদের যে যোদ্ধারা, বিশেষ করে ওইদিকে একিলিস বা অ্যাগামেমনন, তারপর ডায়োমিডিস, এদিকে হচ্ছে হেক্টর বা প্যারিস, এদেরকে মূলত তারা সাপোর্ট দিতে থাকে, শক্তি আর ইন্সপিরেশন দিতে থাকে। তারা এসে তো একেবারে যুদ্ধক্ষেত্রে এসে ঢাল তলোয়ার নিয়ে মারামারি করবে এরকমটা তো করেনি তারা, কিন্তু তারা মানে উৎসাহ দিতে থাকে। Eventually, Zeus planning to shape the conflict by himself so that he may fulfill his promise to Thetis, bans intervention in the war by the other gods. আচ্ছা, যাই হোক, এই ব্যাটেলের ভেতরে জিউস সে একটা প্ল্যান করে এই কনফ্লিক্টে, মানে সেও এর ভেতরে জড়িয়ে পড়ে, প্রধান যে দেবতা সেও জড়িয়ে পড়ে। সো দ্যাট হি মে ফুলফিল, যাতে করে সে ফুলফিল করতে পারে থেটিসকে দেয়া তার যে অঙ্গীকার, সে অঙ্গীকারটাকে, মানে ওই যে গ্রিক বাহিনীকে পর্যুদস্ত করতে হবে এইটা। এবং এর জন্য ব্যান্স ইন্টারভেনশন ইন দা ওয়ার বাই দা আদার গডস, এবং সে কি করে, অন্যান্য গডদেরকে সে নিষেধাজ্ঞা দেয় যে তারা কেউ যুদ্ধে যেন ইন্টারভেনশন না করে। জিউস হেল্পস engineer the Trojan advance against the আকায়ান্স। এবং জিউস মূলত হেল্প করে আর কি ট্রোজানদেরকে। জিউস হেল্পস ইঞ্জিনিয়ার আচ্ছা, এটার দরকার নাই। জিউস হেল্প করে ট্রোজানদেরকে অ্যাডভান্স এগেনিস্ট দা আকায়ান্স, অর্থাৎ এই গ্রিক বাহিনীর এগেনিস্টে তারা যাতে সামনে অগ্রসর হতে পারে, এক্ষেত্রে জিউস হেল্প করতে থাকে। আন্ডার ইমেন্স প্রেসার, প্রচন্ড চাপে, দ্য এল্ডারলি আকায়ান্স ক্যাপ্টেন নেস্টর proposes that an embassy be sent to Achilles in order to convince him to return to battle. আচ্ছা, প্রচন্ড প্রেসারে পড়ে যায় গ্রিক বাহিনী, এবং এই সময়টাতে গ্রিকদের একজন ক্যাপ্টেন যার নাম হচ্ছে নেস্টর, সে একজন প্রতিনিধি পাঠায় একিলিসের কাছে যে তুমি আসো, তুমি যুদ্ধে জয়েন করো। একিলিস লিসেন্স টু দেয়ার প্লিজ বাট আলটিমেটলি রিফিউজেস। একিলিস তাদের কথাবার্তা শুনে, কিন্তু সে রিফিউজ করে, সে যুদ্ধে যাবে না, স্টেটিং দ্যাট হি উইল নট স্টিয়ার আনটিল দ্য ট্রোজানস টু অ্যাটাক হিজ ওন শিপ। এবং সে বলে যে ট্রোজানরা যতক্ষণ না আমার শিপকে, আমি যে শিপে রয়েছি সেই শিপে যতক্ষণ আঘাত করতেছে, অ্যাটাক করতেছে, ততক্ষণ আমি যুদ্ধে যাব না। আফটার এ প্রলংড স্ট্রাগল, অনেক দিন ধরে অনেক স্ট্রাগল বা দীর্ঘ দীর্ঘ একটা স্ট্রাগলের পরে, দ্য ট্রোজানস ফাইনালি ব্রেক থ্রু দ্য আকায়ান্স ফোর্ট্রেস। আচ্ছা, মানে ফোর্স আর কি। বলা হচ্ছে যে অনেক স্ট্রাগল করার পরে এই ট্রোজানরা কি করে, এই গ্রিকদের যে দুর্গ, সে দুর্গ ভেদ করতে পারে, থ্রেটনিং টু বার্ন দ্য শিপস অ্যান্ড স্লাউটার দ্য আকায়ান্স। তারা কি করে, এই শিপদের প্রচুর জাহাজকে তারা পুড়িয়ে দেওয়ার যে থ্রেট, সেই থ্রেট করে, মানে পুড়িয়েই দেয় আর কি। আমরা যদি মুভিটা দেখি তাহলে মুভিটা আমরা দেখতে পাবো। অ্যান্ড স্লাউটার দা আকায়ান্স, এবং অনেক গ্রিক সেনাবাহিনীর অনেক যোদ্ধাদেরকে তারা হচ্ছে হত্যা করে। এবং
এই শিপ বা জাহাজগুলোর উপরে, তো সে মানে ট্রোজানরা আগুন ধরিয়ে দেয়। একিলিস ইজ inseparable comrade Patroclus, fearing the destruction of the Achaean force, asks Achilles if he can take his place in battle. একিলিস এর সাথে থাকে সবসময়, ইনসেপারেবল মানে তার মানে সঙ্গী একেবারে, তার সঙ্গী বা তার বন্ধু, কমরেড হচ্ছে প্যাট্রোক্লাস। সে বলে যে গ্রিকদের অবস্থা তো খুব খারাপ, তো তোমার পরিবর্তে আমি যদি যুদ্ধে যাই তাহলে তুমি কিছু মনে করবে কিনা? আকায়ান ফোর্সদের পক্ষে আমি যুদ্ধ করি, তুমি চুপচাপ থাকো, সমস্যা নেই, কিন্তু আমি যুদ্ধ করি। একিলিস ইভেনচুয়ালি অ্যাগ্রিজ। একিলিস এক পর্যায়ে বলে যে ঠিক আছে, দাও, যুদ্ধে যাও। অ্যান্ড অ্যাজ দ্য ফার্স্ট অ্যাকায়ান শিপ বিগিনস টু বার্ন, এবং যখন প্রথম শিপটা আগুনে জ্বলতে থাকে, প্যাট্রোক্লাস লিডস দ্য একিলিস আর্মি। তখন একিলিসের যে আর্মি সেটাকে প্যাট্রোক্লাস লিড দেয়, তাদেরকে নিয়ে, মানে সে ওটাতে নেতৃত্ব দেয়। ড্রেসড ইন একিলিস আর্মর ইন অর্ডার টু ফ্রাইটেন দ্য ট্রোজানস, এবং সে একিলিসের যে যুদ্ধের বস্ত্র আর কি, সেটা সে পরিধান করে, যুদ্ধাস্ত্র সে ধারণ করে, এবং এটা দিয়ে ট্রোজানদেরকে ভয় দেখানোর জন্য, যে হ্যাঁ, যে মহাবীর একিলিস বের হয়েছে, এই ভয় দেখানোর জন্য। প্যাট্রোক্লাস ফাইটস এক্সিলেন্টলি। প্যাট্রোক্লাস খুব চমৎকার ভাবে যুদ্ধ করতেছে। অ্যান্ড দ্য ট্রোজানস আর রিপালসড ফ্রম দ্য শিপ, এবং ট্রোজানরাও আর রিপালসড হচ্ছে ফ্রম দ্য শিপ, মানে সব শিপ থেকে তারাও। আচ্ছা, এই রিপালস মানে কি বলছে? এত এত আননোন ওয়ার্ড, এই ইংরেজি মানে তোমার লাইফ শেষ হয়ে যাবে, তাও তুমি ইয়ে করতে পারবা না। প্রত্যাহত আর কি। ট্রোজানদেরকেও প্রত্যাহত করা হচ্ছে, মানে ট্রোজানরা ফিরে আসতেছে যখন তারা ওই, আচ্ছা আমরা ব্যাগ দেই, আর আর বিং ব্যাক, মানে তারাও ফিরে আসতেছে, ট্রোজানরা। ওই পেট্রোক্লাস যখন খুব এক্সিলেন্টলি যুদ্ধ করতেছে, তখন ট্রোজানরা জাহাজগুলো থেকে ফিরে আসতেছে। তারা মনে করতেছে যে একিলিস বের হয়েছে, তো পারা যাচ্ছে না, তো ফিরে যাই। However, Patroclus disobeys Achilles' order to return after driving back the Trojans. যাই হোক, প্যাট্রোক্লাসকে একিলিস একটা অর্ডার করেছিল যে যখন ট্রোজানরা ব্যাক করবে তখন তুমি ফিরে আসবা, তুমি আর সামনে অগ্রসর হবা না। হি পারসুজ দ্য ট্রোজানস অল দ্য ওয়ে টু দ্য গেটস অফ ট্রয়। কিন্তু আমাদের প্যাট্রোক্লাস কি করলো? সে হচ্ছে ট্রোজানদেরকে তাড়িয়ে নিয়ে গিয়ে একেবারে ট্রয় নগরীর গেট পর্যন্ত সে চলে গেল। জিউস প্ল্যানিং দিস সিকোয়েন্স অফ ইভেন্টস অল অ্যালং অ্যালাউ অ্যাপোলো টু নক প্যাট্রোক্লাস ওভার। আচ্ছা, জিউস এই বিষয়টা, এই সিকোয়েন্সটা যেন, এই ইভেন্টটার যেন প্ল্যান করতেছিল, এবং সে অ্যাপোলোকে দিয়ে প্যাট্রোক্লাসকে মানে নক ওভার করালো প্যাট্রোক্লাসকে, মানে প্যাট্রোক্লাস এখানে তোমার পরাজিত হতে শুরু করলো। হেক্টর দেন কিলস প্যাট্রোক্লাস as he lies on the ground and the battle breaks out over Patroclus' body. আচ্ছা, হেক্টর এবার এই প্যাট্রোক্লাসকে হত্যা করে, এবং প্যাট্রোক্লাসের বডি সে মাটিতে পড়ে থাকে, এবং এই ব্যাটেলটা এখানে ব্রেকস আউট, মানে আরো যেন ছড়িয়ে পড়ে এই প্যাট্রোক্লাসের বডির ইয়েতে আর কি, বডির ওপরে। হেক্টর স্ট্রিপস একিলিস আর্মর ফ্রম প্যাট্রোক্লাস। প্যাট্রোক্লাসের বডি থেকে একিলিসের আর্মারটা হেক্টর খুলে ফেলে, বাট মেনেলাউস অ্যান্ড আদার ম্যানেজেস টু সেভ দ্য বডি। কিন্তু মেনেলাউস এবং অন্যান্য, মেনেলাউস বুড়ো হলে কি হবে, সেও কিন্তু একটা বড় যোদ্ধা। তো বলা হচ্ছে সে কি করতেছে, যে এই প্যাট্রোক্লাসের বডিটা কোনো রকমে সে সেভ করে আর কি, তারা মেনেলাউস এবং অন্যান্য আরো যারা রয়েছে। স্যার পেট্রোক্লাস যুদ্ধে মারা যায় না? হ্যাঁ, মারা যায়, তো মারা গেছে বলেই তো এই যে নক ওভার, এটা মানে মারা যাওয়া আর কি এখানে। আর এই যে এখানে বলতেছে স্যার হেক্টর, ওই যে মুভিতে হেক্টর দেন দেখছিলাম কিল, যে হেক্টর কিলস প্যাট্রোক্লাস, হেক্টর তাকে হত্যা করতেছে, এবং তার মৃতদেহটা পড়ে থাকে। এবং একটা সময় ওই হেক্টর তার ওই শরীর থেকে একিলিসের আর্মরটা খুলে নেয়, এবং সামহাও মেনেলাউস এবং অন্যান্যরা মিলে তার ওই বডিটাকে আর কি সেভ করে আবার তাদের ক্যাম্পে ফিরিয়ে নিতে সক্ষম হয়। When Achilles learns of Patroclus' death, he is stricken with grief. যখন একিলিস জানতে পারে যে প্যাট্রোক্লাস মারা গেছে, তখন একিলিস খুবই দুঃখে পড়ে যায় আর কি, দুঃখে ভেঙে পড়ে। তার প্রিয় বন্ধু
ডিজায়ারিং রেভেঞ্জ অন হেক্টর অ্যান্ড দ্য ট্রোজান, এবং সে এবার ইচ্ছা পোষণ করে যে আমি এবার হেক্টর এবং ট্রোজান আর্মির উপরে প্রতিশোধ নিব। একিলিস রিকনসিলস উইথ অ্যাগামেমনন। একিলিস এবার অ্যাগামেমননের সাথে মীমাংসায় চলে আসে। His mother Thetis visit the smith god Hephaestus, who forged a new superhuman armor for Achilles, along with a magnificent shield that depicts the entire world. আচ্ছা, এবার একিলিসের মা থেটিস, সে হচ্ছে একজন স্মিথ গড রয়েছে, অর্থাৎ স্মিথ বলতে যে ওই যে কামার বা ওই যে অস্ত্র শস্ত্র তৈরি করে এরম আর কি। এরম একজন গড যার নাম হচ্ছে হেফাস্টাস তার কাছে যায় এবং তার ছেলের জন্য নতুন আরেকটা যুদ্ধের মানে তৈরি করে। যুদ্ধের ওই যে যুদ্ধের সময় গায়ে শরীরে জড়িয়ে নেয় বা পরে নেয় এক ধরনের স্যুট পরে না, সুইমিং স্যুট না মানে ওয়ার স্যুট আছে, এই ওয়ার স্যুট পরে এরকম একটা ওয়ার স্যুট আর কি তার জন্য তৈরি করে নিয়ে আসে নতুন করে। এবং একিলিস এবং এই এই হচ্ছে যুদ্ধের আর্মরের ওপরে মূলত তোমার একটা মানে সারা বিশ্বের যে মানচিত্র সেইটা আর কি আঁকানো থাকে। এটা নিয়ে একটা কবিতাও রয়েছে, একিলিস শিল্ড। একিলিস শিল্ড বা এটা এটা নিয়ে একটা আলাদা কবিতা রয়েছে। এটা আমরা আমাদের সময় পড়তাম, আমাদের সিলেবাসে ছিল, তোমাদের মেবি নাই। ওকে। Meanwhile, the Trojans camp outside their city walls, under কি বলতেছে underestimating Achilles' fury. ইতিমধ্যে ট্রোজানরা কি হয়, তারা তাদের ক্যাম্প থেকে, ক্যাম্পের যে সিটি ওয়াল যেটা, সেই সিটি ওয়ালের বাইরে তারা বের হয়ে আসে এবং তারা একিলিসের যে রাগ এইটাকে তারা আন্ডার এস্টিমেট করে। তারা হচ্ছে এই আর এমন কি, হাতি ঘোড়া মারলাম, এই আর এমন কি, এরকম একটা ভাব নেয় তারা। দ্য নেক্সট ডে একিলিস dons his armor and launches into battle. পরের দিন একিলিস তার যে তোমার হচ্ছে আর্মর, যুদ্ধের যে অস্ত্রশস্ত্র বা যুদ্ধের যে পোশাক, সেটা সে আর কি ডন করে। ডন মানে এখানে যুদ্ধের সাজ নেয়া আর কি। যুদ্ধের সাজে সে সাজে এবং সে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। লঞ্চেস ইনটু ব্যাটেল, ব্যাটেলে ঝাঁপিয়ে পড়ে। স্লটারিং নিউমেরাস ট্রোজানস অন দ্য প্লেইনস অফ ট্রয়। সে তখন কি করে যে অনেক অনেক ট্রোজান যোদ্ধাদেরকে হত্যা করে ট্রয় নগরীর যে সমভূমি, সেই সমভূমিতেই। Achilles also fights the river god Xanthus, who becomes upset with Achilles for killing so many Trojans in his waters. একিলিস যুদ্ধ করে রিভার গড জ্যান্থাসের সাথে, আহ, যে খুবই আপসেট হয়ে পড়ে কারণ একিলিস অনেক মানুষকে হত্যা করেছে, এই ট্রোজান মানুষদেরকে হত্যা করেছে তার পানির মানে হত্যা করে তার পানিতে ফেলেছে আর কি, তার পানিটা নোংরা হয়েছে, এরকম একটা ইয়ে থেকে সেও একিলিসের বিরুদ্ধে চলে যায়, একিলিসের সাথে যুদ্ধ করে। দ্য Trojans flee from the rays of Achilles and hide out inside the wall of Troy. ট্রোজানরা পালিয়ে যায় এই একিলিসের রাগ দেখে বা তার সাথে না পেরে, এবং তারা ট্রয় নগরীর যে ওয়াল রয়েছে, সীমানা প্রাচীর, সে সীমানা প্রাচীরের ভেতরে চলে যায়। হেক্টর অ্যালোন রিমেইনস আউটসাইড দ্য ওয়াল। হেক্টর শুধুমাত্র একাই এই ওয়ালের বাইরে থাকে। ডিটারমাইন টু স্ট্যান্ড ফাস্ট এগেইনস্ট একিলিস, এবং সে সংকল্পবদ্ধ হয় যে সে একিলিসের বিরুদ্ধে দাঁড়াবে। বাট অ্যাজ একিলিস অ্যাপ্রোচেস হিম, কিন্তু যখন একিলিস তার সামনে আসে, হেক্টর লুজেস হিজ নার্ভস অ্যান্ড বিগিন টু রান। কিন্তু যখন একিলিস তার সামনে চলে আসে, তখন ভেক্টর তার যে এতক্ষণে যে সাহস বা কনফিডেন্স, সে সেটা আবার হারিয়ে ফেলে এবং সে দৌড়ায়, পালাতে যায়। এটা অনেক সময় হয় না, আমরা আমাদের বাবাদের সামনে অনেক সময় যায় বলে মানে মায়ের সামনে যায় খুব চিল্লাপাল্লা করি, আরে বাবা আব্বু এই করলো ওই করলো, এটা কি করলো, আসুক আজকে কিছু একটা করে ফেলবো। এবার বাবারে যখন দেখে ফেলি তখন কি হয়, হাঁটু কাঁপা শুরু হয়ে যায়, আর মুখ দিয়ে কথা বের হয় না। তো ব্যাপারটা এরকম যে হেক্টর খুব চিল্লাপাল্লা করতেছিল, এবার একিলিসকে দেখে সে আবার পালানো শুরু করলো। একিলিস চেজেস হেক্টর অ্যারাউন্ড দ্য ওয়ালস অফ ট্রয় 4 times। এবার একিলিস কি করলো, হেক্টরের পিছু নিল এবং হেক্টরকে এই ট্রয় নগরীর যে ওয়াল, সেই ওয়ালের চারিপাশে 4বার ধরে তাকে মানে 4বার ঘুরলো আর কি, মানে তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। বাট ইভেনচুয়ালি হেক্টর টার্নস অ্যান্ড ফেসেস একিলিস। কিন্তু পরিশেষে গিয়ে হেক্টরও বুঝতে পারলো যে এভাবে পালিয়ে লাভ নেই। সে তখন কি করলো, সে থামলো, মুখ মানে ঘুরে দাঁড়ালো এবং একিলিসের সাথে সে যুদ্ধ করলো, ফেস হলো, একিলিসের মুখোমুখি হলো।
উইথ দ্য হেল্প অফ অ্যাথেনা একিলিস কিল হেক্টর। এখানে অ্যাথেনার হচ্ছে তোমার সাহায্য নিয়ে একিলিস হেক্টরকে হত্যা করে। He attaches Hector's corpse to his chariot and drags the body back to the Achaean camp as revenge for Patroclus' death. একিলিস এবার কি করে, সে হেক্টরের যে মৃতদেহটা সেটা তার যে গাড়ি নিয়ে সে আসতেছিল আর কি, সেই গাড়ির পেছনের সাথে বেঁধে নেয় এবং তাকে টেনে হিঁচড়ে টানতে টানতে সে ওই গ্রিকদের যে ক্যাম্প সে ক্যাম্পে নিয়ে যায় এবং সেটা মাধ্যমে সে প্যাট্রোক্লাসের যে মৃত্যুর সে প্রতিশোধ নেয়। একিলিস স্টিল গ্রাইভিং স্যার, হোল্ডস। হুম। স্যার এথেনা যেন কে? উপরে ক্যারেক্টারে দেখতে হবে, এটা আমিও ভুলে গেছি। বললাম না এগুলো ভুলে যাই, এগুলো মনে থাকে না। আর স্যার ওই যে হেক্টরের সাথে এই যে অ্যাকিলিসের অ্যাথেনা, প্রথম ভালো সম্পর্ক ছিল না? এই যে অ্যাথেনা দেখো, ডটার অফ জিউস, জিউসের ডটার, গডেস অফ উইজডম, সে হচ্ছে জ্ঞানের গডেস। এবং আরেকটা রয়েছে তার হচ্ছে ব্যাটেল অফ গডেসের রয়েছে, সে তার আরেকটা মানে দায়িত্ব আর কি, সে যুদ্ধেরও গডেস। প্যালাস অর প্যালাস অ্যাথেনা, তাকে অনেক সময় প্যালাস বা প্যালাস অ্যাথেনা বলেও ডাকা হয়। আরেকটা কি বললা? স্যার ওই যে হেক্টরের সাথে অ্যাকিলিসের প্রথম ভালো সম্পর্ক ছিল না? তা তো জানি না, ভালো সম্পর্ক কই কখন ছিল। এটা ও হতে পারে, ব্যাকগ্রাউন্ডে হয়তো আমার জানা নাই, কিন্তু ওই যে আমি এখন হেলেনকে নেওয়ার আগে। হতে পারে, আমি ওই কাহিনীটা জানি না। ওকে, আসলে এটা এত বড় কাহিনী, এটা পুরোপুরি বইগুলো পড়তে পারলে ভালো হয়। হ্যাঁ, আমি পড়বো দেখি পুরো। স্যার ওই যে মুভি দিছেন তো ওইটার ভিতর আর কি। আছে তাই না? আচ্ছা, এগুলো পড়তে হবে। আমি মুভিটার ওই লাস্ট সিন থেকে দেখেছি, ওই যে যখন ওই যে হেক্টর, একিলিস যখন প্রচন্ড রাগে ওই যে দৌড়ে দৌড়ে গিয়ে একজনকে ওই যে গলার ভেতরে ছুরি মারে না, ওইখান থেকে আমি দেখা শুরু করেছি বা আমি দেখেছি পুরোটা। তাও দেখেছি সেই আমরা যখন পড়েছি তখন, পরে আর দেখিনি। আমরা যখন পড়েছি বলতে আমাদের সময় তো ছিলও না। আমরা যখন 2010-11 সাল, তখন আমরা একটা কোচিং সেন্টার করেছিলাম রাজশাহীতে। তো সেই কোচিং সেন্টারে যখন পড়াইতে যাইতাম, তো তখন এই স্টোরিটা দেখেছিলাম। আহ, তো সেটা মনে আছে। আর তারপরে এটা মনে হয় ডাউনলোড করে নিয়েছিলাম, ডাউনলোড করে নিয়ে দেখেছিলাম। ডাউনলোড এই জন্য বলতেছি, তখনকার ইন্টারনেটের গতি। আমি তোমাদেরকে বলি যে আমি 2011 সালে প্রথম কম্পিউটার হাতে পাই। তো কম্পিউটার হাতে পাওয়ার পর রাজশাহীতে আমি তখন বাংলা লায়ন ওয়াই ম্যাক্স আর কি নিয়েছিলাম নেটের জন্য। তো 300 টাকা দিয়ে ওরা কত জিবি যেন দিত, 1 জিবি না কত জিবি। তো আমি ইউটিউবে ঢুকে, তখন তো আমরা প্রথম প্রথম ইউটিউব আর এই যা ইচ্ছা সার্চ করতেছি পেয়ে যাচ্ছি, গান বাজনা এটা সেটা। তো কয়েকটা গান টান দেখতে দেখতে দেখি যে আমার ওই 1 জিবি শেষ, মানে 300 টাকার ইয়ে শেষ। তাহলে আরে কি হলো? তো তারপর থেকে তো আর ওই ইউজই করতে পারতাম না। পরবর্তীতে ওই যে গ্রামীণ ফোনের 30 টাকা দিয়ে 15 MB, এটা নিয়ে নিয়ে হচ্ছে ফেসবুক চালাইতাম। আমার একটা ফোন ছিল হচ্ছে সিম্ফনির, বাটনওয়ালা ফোন। ওইটাতে ফেসবুক ইউজ করা যেত, ছবি টবি আপলোড দেওয়া যেত। ওইটা দিয়ে ওই 2000 ধরো 10, 11, 12 এই সময়টাতে ফেসবুক ইউজ করতাম। তারপরে যখন ঢাকায় চলে গেলাম 12 সালে, তারপর থেকে তো আনলিমিটেড সব পেয়ে গেলাম আর কি। আমি 12 সালে সর্বপ্রথম ঢাকায় যাই, 11 সালেই যাই, কিন্তু 12 সাল থেকে আর কি থেকে যাই। এবার আসো দেখো, একিলিস স্টিল গ্রাইভিং, একিলিস এখনো কষ্ট পাচ্ছে। হোল্ড অ্যান ইলাবোরেট ফিউনারেল ফর প্যাট্রোক্লাস, এবং সে প্যাট্রোক্লাসের একটা বড় রকমের ফিউনারেল বা শবযাত্রা বা মাটি দেওয়ার যে অন্ত্যেষ্টিক্রিয়ার যে প্রসেসটা, এটা সে মানে সেলিব্রেট করতে চাচ্ছে। হুইচ ইজ ফলোড বাই এ সিরিজ অফ কমমেমোরেটিভ অ্যাথলেটিক গেমস। এবং এইখানে সে এইটারকে মনে রাখার জন্য সে এখানে অনেকগুলি অ্যাথলেটিক গেমস এর ব্যবস্থা করতেছে, মানে এক কথায় এই ফিউনারেলটাকে স্মরণীয় করে রাখবে সেজন্য। আফটার দ্য গেমস, একিলিস কন্টিনিউস টু ড্র্যাগ হেক্টরস বডি অ্যারাউন্ড প্যাট্রোক্লাস ক্রপস ফর 9 ডেজ। এই যুদ্ধের পরে একিলিস হেক্টরের যে বডি সেটাকে আহ প্যাট্রোক্লাসের বডির
চারিদিকে 9 দিন ধরে সে ঘোরাতে থাকে। The gods, wishing to see Hector buried properly, sent Priam, escorted by Hermes, to ransom Hector's body. গডরা চাচ্ছিল যে হেক্টরের বডিটারও একটা সুন্দর ভালো বেরিয়াল হোক, মানে তারও যেন একটা ভালো কবর হয় আর কি, বা ফিউনারেল হয়। এই জন্য তারা তার বাবা হচ্ছে প্রায়ামকে পাঠালো ওই একিলিসের কাছে, এবং তার সাথে পাঠালো হচ্ছে হারমিস নামে একজনকে, মানে এটা গড। তা হারমিসকে পাঠালো, এবং প্রায়াম গিয়ে তার ছেলে বডির পরিবর্তে সে একটা র্যানসম বা ক্ষতিপূরণ দিতে চাইলো। প্রায়াম প্লিডস উইথ একিলিস ফর মার্সি, মার্সি আর কি, মানে প্রায়াম সে একিলিসের কাছে গিয়ে বলল যে তুমি দয়া করো, আস্কিং একিলিস টু রিমেম্বার হিজ ওন এজিং ফাদার, এবং একিলিসকে বলল তুমি তোমার বাবার কথা মনে করো, এবং আমাকে একজন বাবা, আমি যেহেতু মুরব্বী বাবা বা বুড়ো বুড়ো বাবা, সেহেতু আমার এই বুড়ো বাবার কথাটা শোনো এবং আমার ছেলের লাশটা ফেরত দাও। একিলিস ইজ মুভড বাই প্রায়ামস entreaty and agrees to give back হেক্টরস বডি। আচ্ছা, একিলিস এবার প্রায়ামের যে চুক্তি, সে চুক্তিটাতে সে মুভড হয়, এবং সে এগ্রি করে যে ঠিক আছে, হেক্টরের বডি সে ফেরত দিবে। প্রায়াম রিটার্নস টু ট্রয় উইথ হেক্টর। প্রায়াম এবার রিটার্ন করে এই ট্রয় নগরীতে হেক্টরকে নিয়ে, অ্যান্ড দ্য ট্রোজানস গ্রাইভ ফর দিয়ার লস, এবং ট্রোজানরা তাদের যে উম, নেতা হেক্টর মারা গেছে তার জন্য তারা দুঃখ প্রকাশ করতে থাকে। এ ট্রু ইজ ডিক্লার্ড হোয়াইল দ্য ট্রোজানস বেরিড হেক্টর। এখানে বিউরি না বা বাড়িও না, হ্যাঁ, এখানে বেরি। আচ্ছা, এখানে ট্রুথ ও না, ট্রুস ইজ ডিক্লার্ড। বলা হচ্ছে একটা ট্রুস ডিক্লার করা হয় যখন ট্রোজানরা আর কি হেক্টরের বডিটাকে সমাহিত করে সেই সময়টাতে। হ্যাঁ, একটা যুদ্ধবিরতি আর কি, ট্রুস বলতে একটা যুদ্ধবিরতি, যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এরপরে আরো অনেক কাহিনী রয়েছে, এর আগেও কাহিনী রয়েছে আর এর পরেও আরো অনেক কাহিনী রয়েছে। যেমন এরপরে তারা হচ্ছে একটা ঘোড়া বানাবে, ঘোড়ার ভিতর করে তারা ওই ইয়ের ভেতরে ঢুকবে, ট্রয় নগরীর ভিতরে, সেখানে গিয়ে তারা প্রচন্ড ধ্বংসযজ্ঞ চালাবে। একটা পর্যায়ে প্যারিস হচ্ছে তীর ধনুক দিয়ে এই একিলিস হিল আছে না, একিলিস হিল, আমরা একটা ইডিয়াম ফ্রেজ জানি, ওই একিলিস হিল যে দুর্বল জায়গা তার, মানে যেটা দিয়ে তার মা ওই যে নদীতে চুবাইতে গিয়ে, অমরত্বের নদীতে চুবাইতে গিয়ে ওই পায়ের গোড়ালি ধরে তাকে চুবাইছিল, ওইটুকু জায়গা শুকনা রয়ে গেছিল, মানে ওইটুকু জায়গায় তার অরক্ষিত একিলিস। এবং ওই জায়গাটাতে গিয়ে প্যারিসের যে তীর সেটা গিয়ে ওই জায়গায় গিয়ে লাগে এবং একিলিস মারা যায়। তো এরকম অনেক কাহিনী রয়েছে। তারপরে ওইখানে ওই যুদ্ধটা জয় করে তারা আবার ফিরে আসে, এরকম অনেক কাহিনী রয়েছে। তো আমাদের সিলেবাসের যে অংশ সেখানে এটুকুই রয়েছে, এবং এটুকু বললেই মোটামুটি আমাদের হয়ে যাবে। আচ্ছা, ভাই তো হন এটুকুই। বাইরে কানা কোনা বৃষ্টি পড়ে। এবার আসো, আমরা এখানে আরো কয়েকটা বিষয় রয়েছে, যেমন এখানে কিছু পোয়েটিক ডিভাইস রয়েছে ইলিয়াডের ভেতরে। যেমন এইখানে অ্যালিউশন রয়েছে, তারপরে আইরনি রয়েছে, আরো অনেক অনেক রয়েছে। তো আমি এই দুইটাই শুধুমাত্র এখানে অ্যাড করেছি। এছাড়াও সিমিলি মেটাফোর তো রয়েছেই, তারপরে এপিকের যে কোয়ালিটি সেগুলো তো রয়েছেই। ওকে, যাই হোক, আমাদের সামারিটা এটুকুই ছিল। এখন ওভারঅল তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো, বা কোনো এক অংশ জায়গা যদি তোমরা যদি না বুঝে থাকো সেটা একটু বলো। স্টোরিটা মাথায় রাখতে হবে। স্টোরিটা যদি আমি একটু সামারাইজ করতে চাই, ব্যাপারটা এরকম যে ট্রয় নগরীতে পৃথিবীর সঙ্গে খেলো। হুম, আচ্ছা, আমি যদি একটু সামারাইজ করতে চাই গল্পের মতো করে, ব্যাপারটা এরকম যে আহ মেনেলাউসের ওয়াইফকে প্যারিস চুরি করে নিয়ে আসে, এবং উইলিংলি হেলেন হেলেন উইলিংলি আসে, এবং এর পর্যায়ে মানে এরপরে মেনেলাউস সহ বা গ্রিকরা তাদের সম্মান ধরে রাখার জন্য তারা যুদ্ধের মাধ্যমে হেলেনকে উদ্ধারের জন্য বিশাল বড় একটা জাহাজের বহর নিয়ে তারা এজিয়ান সাগর দিয়ে চলে আসে হচ্ছে ট্রয়ের বা তুরস্কের যে আহ, তীর, সেই তীরে তারা চলে আসে। এবং তারা এসে সমুদ্রের কিনারা তারা ক্যাম্প করে। তারা এরপরে মানে একটা সময় জন্য ওয়েট করে, তারা যুদ্ধ করবে। এবং তারা অনেকভাবেই
গ্রিকদের ট্রয়ের নগরী বা সমুদ্রের সীমানা পেরিয়ে তারা ট্রয় নগরীর দিকে যেতে চায়, কিন্তু তারা যেতে পারতেছে না, এরকম একটা অবস্থা। তো এরকম অবস্থায় তারা ওই পাশের একটা নগরীতে তারা হামলা চালায়, এবং সেখান থেকে তারা ব্রেসিস এবং ক্রাইসিস নামক দুইটা, মানে অনেক মহিলাকে তারা অ্যাবডাক্ট করে, অপহরণ করে নিয়ে আসে, বন্দি করে নিয়ে আসে, এবং ওখান থেকে অনেক সম্পদ টম্পদ নিয়ে আসে। এবং নিয়ে আসার পরে এখানে অনেক মহিলাগুলোর ভেতরে একটা হচ্ছে ক্রাইসিস, আরেকটা হচ্ছে ব্রেসিস। ক্রাইসিসকে অ্যাগামেমনন তার কাছে রেখে দেয়। অ্যাগামেমনন হচ্ছে গ্রিক বাহিনীর হচ্ছে প্রধান। আর আরেকজন হচ্ছে একিলিস। একিলিস হচ্ছে যোদ্ধা, প্রধান যোদ্ধা। সে হচ্ছে ব্রেসিসকে রেখে দেয়। তো এক পর্যায়ে গিয়ে এই কি বলে, গ্রিক বাহিনীর উপরে প্লেগ রোগ আসে, এবং প্লেগ রোগটা আসার কারণে তোমার একেবারে গ্রিক বাহিনী মনে করো যে অপদস্থ বা একেবারে ধ্বংসযজ্ঞ চলতে থাকে যেন এই বাহিনীর ভেতরে। তো একটা পর্যায়ে গিয়ে তারা হচ্ছে ক্যালকাসকে ডাকে, প্রফেট সে, এবং তাকে বলে যে কেন এই প্লেগ রোগটা চলতেছে। তো তখন ক্যালকাস বলে যে এখানে আসলে ওই যে হচ্ছে ক্রাইসিস ক্রাইসিস হচ্ছে একটা হচ্ছে তোমার অ্যাপোলোর সে প্রিস্ট। সে তার মেয়েকে ফেরত নিতে চেয়েছিল অ্যাগামেমননের কাছে, কিন্তু অ্যাগামেমনন যেহেতু ফেরত দেয়নি, সে আসলে গডের কাছে প্রার্থনা করেছে যাতে করে এখানে প্লেগ রোগ দেওয়া হয়, এবং সেজন্য এই প্লেগ রোগটা চলতেছে। তো তোমরা যেটা করো সেটা হচ্ছে যে অ্যাগামেমননকে বলে যে তুমি ক্রাইসিসকে ফেরত দিয়ে দাও তার বাবার কাছে। তো অ্যাগামেমনন এবার ইচ্ছা না থাকা সত্ত্বেও সে রাজি হয়, এবং সে আবার শর্ত দেয় যে ঠিক আছে, আমি অ্যাগামেমননকে ফেরত দিতে পারি, তাহলে ওই যে একিলিসের কাছে যে ব্রেসিস রয়েছে তাকে আমাকে দিতে হবে। এটা শুনে এবার একিলিস ক্ষেপে যায়। একিলিস সে এটা দিতে রাজি হয় না, এবং একিলিস পরে তার মাকে বলে যে ঠিক আছে, আমি যুদ্ধও করব না, এবং এই যে তুমি হচ্ছে জিউসকে বলো যে জিউস যাতে এই একিলিস বাহিনীর আকায়ান যে বাহিনীটা, গ্রিকদের যে বাহিনী, এই বাহিনীটার উপরে যেন মানে প্রচন্ড হয় আর কি, কি বলে, আহ, মানে গড যাতে এর ফেভারে না থাকে, সাপোর্ট না করে, এরকমটা। তো এই 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 পর্যায়ে যেটা হয় যে যুদ্ধ চলতে থাকে, যুদ্ধ চলতে চলতে কোনোভাবেই ট্রোজানদের সাথে আমাদের গ্রিক বাহিনী পারতেছে না, এবং একটা পর্যায়ে আমাদের একিলিসের যে বন্ধু, হুম পেট্রোক্লাস, সে বলে যে ঠিক আছে, আমি আমি তোমার মানে একিলিসকে বলে যে আমি তোমার পরিবর্তে যুদ্ধে যাই এবং যুদ্ধ করি। তো একিলিসও বলে যে ঠিক আছে, যুদ্ধে যাবা যাবা, কিন্তু যখন ওরা ব্যাক করবে তখন তুমি ফিরে চলে আসবা, তুমি আর সামনে আগাবা না। তো একিলিস পেট্রোক্লাস যুদ্ধে যায় একিলিসের বর্ম টর্ম এটা পরিধান করে, কিন্তু যুদ্ধে যাওয়ার পরে সে আহ, ওই অনেক সেনাবাহিনী, ট্রোজানদের অনেক আর্মি সদস্যকে সে হত্যা করে। কিন্তু একটা পর্যায়ে সে হত্যা করতে করতে একেবারে ওই ট্রোজানদের গেটের কাছে চলে যায়, এবং ওইখানে গিয়ে সে এই হেক্টরের মুখোমুখি হয়, এবং হেক্টর তাকে হত্যা করে। এবং হেক্টরের যে প্যাট্রোক্লাসকে হত্যা করেছে এই নিউজটা যখন একিলিসের কাছে আসে, সে একেবারে দুঃখ পায়, কষ্ট পায়, এবং তখন সে সিদ্ধান্ত নেয় যে সে যুদ্ধে অংশগ্রহণ করবে এবং এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে। এবং সে তখন তার মা থেটিস তাকে নতুন বর্ম দেয়, মানে এটা হেফাস্টাসের কাছ থেকে বানিয়ে নিয়ে এসে তাকে নতুন বর্ম দেয়, এবং সে অ্যাগামেমননের সাথে একাত্মতা ঘোষণা করে সে এবার যুদ্ধে যায়। তো যুদ্ধে গিয়ে সে প্রচুর হচ্ছে ট্রোজান সোলজারকে সে হত্যা করে, এবং হত্যা করতে করতে একেবারে মানে ট্রোজানদের অবস্থা খারাপ করে দেয়, এবং ট্রোজানদের হত্যা করতে করতে একটা সময় সে হেক্টরের মুখোমুখি হয়। হেক্টর শুরুর দিকে তাকে অতটা গুরুত্ব দেয়নি, কিন্তু পরবর্তীতে হচ্ছে সে মানে যুদ্ধ করতে চায়, এবং যুদ্ধ করতে সে সাহস নিয়ে একিলিসের সামনে আসে, এবং একিলিস যখন একেবারে তার সামনাসামনি চলে আসে তখন সেও ভয় পায়, এবং সে তখন দৌড়ে পালাতে যায়, এবং একিলিস তাকে অনেক সময় ধরে তাড়িয়ে বেড়ায়, এবং তাড়িয়ে বেড়ানোর পরে একটা সময় গিয়ে তাকে হত্যা করে, হেক্টরকে। এবং হেক্টরকে হত্যা করার পরে প্রচন্ড রাগে ক্ষোভে সে হেক্টরের যে বডি, সেটা তার যে বাহন, সে বাহনের পেছনে বেঁধে তাকে টেনে হিঁচড়ে এই গ্রিকদের যে ক্যাম্প সেখানে নিয়ে আসে। এবং এখানে নিয়ে আসার পরে এখানে তোমার পেট্রোক্লাসের একটা ফিউনারেল পার্টির আয়োজন হয়, এবং সেই আয়োজনে 9 দিন ধরে তার বডিটা, এই হেক্টরের বডিটা সে ওই গ্রাউন্ডে আর কি টেনে টেনে নিয়ে বেড়ায়। এবং একটা পর্যায়ে গডের নির্দেশে, গড চাচ্ছিল যে
এই হেক্টর যেহেতু একজন বীর, সুতরাং তারও একটা ভালো সময়, সম্মানজনক একটা সময়, মানে ফিউনারেল পার্টি হোক। সুতরাং সে, মানে গডেরা তখন এই হেক্টরের যে বাবা প্রায়াম, তাকে ওই ইয়েতে পাঠায় আর কি, একিলিসের কাছে পাঠায়, এবং একিলিসের কাছে গিয়ে প্রায়াম তার বাবার কথা বলে ইমোশনালি ব্ল্যাকমেইল টাইপের আর কি করে, বা একটা ক্ষতিপূরণ দিয়ে তখন হেক্টরকে নিয়ে আসে, এবং হেক্টরকে নিয়ে এসে তাকে মানে তাকেও সমাহিত করার প্রচেষ্টা চালায়, এবং এই সময়টাতে একটা যুদ্ধবিরতি ঘটে। তো এই হচ্ছে টোটাল কাহিনী, আমাদের যতটুকু সিলেবাসে আছে, আমাদের যে বইটা আছে সেই বইটার ভেতরে আর কি এটুকু রয়েছে। এছাড়া আগে পরে আরো অনেক কাহিনী রয়েছে। ওকে, আজ এক্সাম 12 নম্বর কোশ্চেনটা একটু বুঝাই দিবেন প্লিজ। 12 নম্বর কোশ্চেনে কি বুঝাই দেব? ওকে, এক্সামের 12 নম্বর কোশ্চেনটা, হোয়াট হোয়াট নাইটমেয়ার্স ডাজ ম্যারি সাফার ফ্রম? মানে ম্যারি একটা দুঃস্বপ্নে সে সাফার করতেছিল। এখন বলা হচ্ছে যে এই দুঃস্বপ্নটা কি। তো এই দুঃস্বপ্নটা হচ্ছে, আহ এটা কত নাম্বার? 12 নম্বর, তাই না? আমিও তো এই প্রশ্নগুলোর অ্যান্সার গুলো ভুলে গেছি। আমি তোমাদেরকে একটু আমার বইটা বের করি। আচ্ছা, ম্যারি একটা নাইটমেয়ারে, আচ্ছা সে ওই যে মোজেস মোজেস যে তাকে হত্যা করবে আর কি, তার একটা খোয়াব দেখতেছিল, যে সে কখন যেন তার সামনে চলে আসে, তার রুমের পাশে যেন সে অবস্থান করতেছে, সে এখনই হয়তো তাকে হত্যা করবে, এরকম একটা স্বপ্ন সে দেখতেছিল। মানে আসলেই মোজেস তাকে হত্যা করে ওইভাবেই, কিন্তু সে আগে থেকে এই স্বপ্নটা দেখতে থাকে। তো বলা হচ্ছে যে হোয়াট নাইটমেয়ার্স, তো এই নাইটমেয়ারটা যে একটা সময় মোজেসের নাইটমেয়ার সে দেখতে থাকে, এবং সে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতে দেখতে থাকে এই মোজেসকে নিয়ে। এটাই, যে মোজেস তাকে আসবে হত্যা করবে, তাকে যেন হত্যা করতে মোজেস যেন তাকে খুঁজে বেড়াচ্ছে স্ট্যাপ করার জন্য। এটাই হচ্ছে নাইটমেয়ার। আমরা অনেক সময় অনেক দুঃস্বপ্ন দেখি না, জেগে থেকেও দুঃস্বপ্ন দেখি। ধরো তুমি একটা বাজে কাজ করে আসছো, এবার তোমার মনে হচ্ছে যে তোমার বাবা আসার পরে এটা নিয়ে বাড়িতে একটা মিটিং বসবে, তখন তুমি যেন ওই গেটে বেল চাপলেই মনে হচ্ছে এই আমার বাবাই মনে হয় আসলো। মানে একটা ভয় কাজ করে। ঠিক এরকমই আতঙ্ক, এরকম একটা আতঙ্কে সাফার করতেছে আমাদের ম্যারি। আচ্ছা, আচ্ছা, এই আর আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থেকো সবাই। আমরা নেক্সট ক্লাসে পড়বো হচ্ছে পরের স্টোরিটা আবার হচ্ছে অ্যাগামেমনন মেবি। পরের স্টোরিটা হচ্ছে অ্যাগামেমনন। আমরা ইলিয়াড পড়লাম, ইলিয়াডের যে ইয়ে একজন হচ্ছে কমান্ডার গ্রিকদের পক্ষে আগামেমনন, তার সম্পর্কে এবার কাহিনী। এটা আমরা সামনের দিন, এটা হচ্ছে এসকাইলাসের লেখা, এটা আমরা সামনের দিন পড়বো। ওকে, তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে আমাদের আবার কথা হবে। আল্লাহ হাফেজ।